কিম সো হিউন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তার নামের পাশে যোগ হয়ে যায় একটি ভয়ঙ্কর অভিযোগ। পুরো ইন্টারনেট তাকে অপরাধী ঘোষণা করে দেয়, কোটি টাকার ব্রেড মুখ ঘুরিয়ে নেয়। ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্যি কিম সায়রনের সাথে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সম্পর্কে ছিলেন? কিম সায়রন এর আর্থিক সংকট বা মৃত্যুর জন্য কি সত্যি কিম সো হায়ুন দায়ী ছিলেন? যে ছবি, অডিও আর চ্যাট পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছিল, সেগুলো কি আসল ছিল নাকি ম্যানিপুলেটেড? আমরা কি প্রমাণের আগে একজন মানুষকে দোষী বানিয়ে ফেলেছিলাম? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিম সো হায়ুন কি সত্যি অপরাধী নাকি তিনি ডিজিটাল যুগের সবচেয়ে বড় ক্যারেক্টার অ্যাসাসিনেশনের শিকার? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, টাইমলাইন, তদন্ত, অভিযোগ, পাল্টা দাবি এবং উপলব্ধ তথ্যের ভিত্তিতে পুরো ঘটনার বিশ্লেষণ করব। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ কয়েক মিনিটে হয়তো তুমি এমন কিছু জানতে পারবে যা পুরো বিতর্ককে নতুন চোখে দেখতে বাধ্য করবে। ইন্টারনেটে একটা অভিযোগ ছড়াতে মাত্র কয়েক মিনিট লাগে, কিন্তু সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করতে কখনো কখনো লেগে যায় বছরের পর বছর। কিম সো হায়ুনের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা দাবি, এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত প্রমাণের অভিযোগ, আদালত, পুলিশ তদন্ত, মিডিয়ার হেডলাইন আর কোটি কোটি মানুষের বিভক্ত মতামত। আজকের ভিডিওতে আমরা কোনো ফ্যান হিসাবে নয়, কোনো হ্যাটার হিসেবেও নয়, বরং একজন পর্যবেক্ষক হিসাবে পুরো ঘটনাটা দেখব। কি অভিযোগ উঠেছিল, কোন তথ্য প্রশ্নবিদ্ধ হয়েছে, কোনগুলো এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। কিম সো হায়ুন দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় অভিনেতাদের একজন। 2000 দশকের শেষ থেকে শুরু করে একের পর এক সফল প্রজেক্টের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল শিল্পী হিসাবে। তিনি শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ড্রিম হাই, এমব্রেসিং দ্য সান, মাই লাভ ফ্রম দ্য স্টার, ইটস ওকে টু নট টু বি ওকে। এই প্রতিটি প্রজেক্ট কেবল জনপ্রিয়ই হয়নি, বরং কোরিয়ান ড্রামার গ্লোবাল বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ক্যারিয়ারের একটি বড় অংশ ছিল বিজ্ঞাপন ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। ফ্যাশন, স্কিন কেয়ার, লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি সবাই তাকে ফেস অফ দ্য ব্র্যান্ড হিসেবে ব্যবহার করেছে। এই কারণেই মিডিয়াতে তাকে অনেক সময় বলা হতো কমার্শিয়াল কিং অফ কোরিয়া, কারণ তার উপস্থিতি মানে ছিল বিশাল মার্কেট ভ্যালু এবং দর্শক টানার ক্ষমতা। এই সফলতার কারণে তিনি শুধু একজন অভিনেতা না, তিনি ছিলেন কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির একটি শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু। পুরস্কার, আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশাল ফ্যান বেস তাকে এমন একটি অবস্থান নিয়ে যায় যেখানে তার প্রতিটি কাজ মিডিয়া ও দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু বিনোদন জগতের ইতিহাসে যেমন দেখা যায়, সবচেয়ে উজ্জ্বল ক্যারিয়ারগুলোই কখনো কখনো সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে চলে আসে। একটি ঘটনা, কয়েকটি অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ার দ্রুত ছড়িয়ে পড়া প্রতিক্রিয়া ধীরে ধীরে তার পুরো ইমেজকে একটি নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ তার ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা শুরু হয়েছিল ঠিক এরপরেই। কিম সায়রনের মৃত্যুর পর পুরো অনলাইন জগতে এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসে। কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব চ্যানেল দাবি করতে শুরু করে কিম সো হায়ুন এবং কিম সায়রনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের, এবং সেই সম্পর্কে শুরু নাকি হয়েছিল তখন যখন কিম সায়রন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এই দাবির সমর্থনে কিছু উপাদান সামনে আনা হয়, কিছু স্ক্রিনশট, কিছু অডিও ক্লিপ এবং ব্যক্তিগত চ্যাটের দাবি করা কিছু কনভারসেশন। এই কন্টেন্টগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, আর এখানেই শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রায়াল, যেখানে আদালতের আগেই জনমত রায় দিয়ে ফেলে। পরবর্তীতে এই দাবিগুলোর উপর বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন উঠে আসে, কারণ যেসব প্রমাণ দেখানো হয়েছিল সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে অসঙ্গতি পাওয়া যায়। প্রথমে অডিও ক্লিপের কথাই ধরা যাক। কিছু অডিওকে কিম সায়রনের কণ্ঠস্বর বলে দাবি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তদন্তে উঠে আসে এই ধরনের অডিও এআই বা ডিজিটাল মডুলেশন ব্যবহার করে তৈরি বা পরিবর্তন করা হতে পারে, অর্থাৎ কণ্ঠস্বরের আসল উৎস নিশ্চিতভাবে যাচাই করা যায়। দ্বিতীয়ত, স্ক্রিনশট ও চ্যাট লগ। যে স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছিল সেগুলো নিয়েও প্রশ্ন ওঠে, কারণ কিছু চ্যাটের মেটাডাটা যাচাই করা যায়নি। কিছু ক্ষেত্রে নাম ও প্রোফাইল মিলিয়ে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু সরাসরি সোর্স যাচাই করা সম্ভব হয়নি। একই ধরনের টেক্সট অন্য নম্বর বা আইডি থেকেও পাওয়া যায় বলে দাবি করা হয়। ফলে তদন্তকারীদের দৃষ্টিতে এগুলো কনটেক্সচুয়ালি এম্বিজিউয়াস এভিডেন্স হিসাবে বিবেচিত হয়। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ার প্রেক্ষা বনাম আইনি অবস্থান। সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘটনাগুলোর উপস্থাপন করা হয়েছিল, অনেক ক্ষেত্রে সেগুলো ছিল সরলীকৃত এবং আবেগ নির্ভর, কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে যে কোনো অভিযোগ প্রমাণ করতে হলে দরকার ভেরিফাই সোর্স, ফরেনসিক যাচাই এবং চেইন অফ কাস্টডি। এই মানদণ্ডে সব কন্টেন্ট সমানভাবে শক্তিশালী ছিল
ছিল না। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়াতে যেভাবে ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছিল সেটা অনেক ক্ষেত্রে ছিল শরীরলিখিত এবং আবেগ নির্ভর। কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে যে কোনো অভিযোগ প্রমাণ করতে হলে দরকার ভেরিফাই সোর্স, ফরেনসিক যাচাই এবং চেইন অফ কাস্টডি। এই মানদণ্ডে সব কন্টেন্ট সমানভাবে শক্তিশালী ছিল না। সবচেয়ে বড় বিতর্ক ছিল তিনটি প্রশ্নকে ঘিরে। সম্পর্ক কি সত্যি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় শুরু হয়েছিল? আর্থিক চাপ বা মানসিক পরিস্থিতির সঙ্গে কিম সো হায়ুনের সরাসরি সম্পর্ক কি ছিল? ভাইরাল প্রমাণগুলো কতটা ফরেনসিক ভাবে যাচাইযোগ্য? এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী এই প্রশ্নগুলোর কিছু অংশের উপর স্পষ্ট প্রমাণ নেই, আবার কিছু অংশ এখনো তদন্ত ও আইনি ব্যাখ্যার অধীনে রয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এই বিতর্কের সবচেয়ে বড় মুহূর্ত আসে তখন যখন প্রমাণ নিজেই প্রশ্নবিদ্ধ হতে শুরু করে, আর তখনই পুরো ইন্টারনেট আবার ডিভাইডেড হয়ে যায়। কে সত্য বলছে আর কেন? এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুধু একটি ঘটনা ছিল না, বরং একাধিক পক্ষ, একাধিক দাবি, একাধিক ভার্সন অফ দ্য ট্রুথ। প্রথম পক্ষ ইউটিউবার ও ভাইরাল প্রমাণ। এই বিতর্ককে প্রথম বড় আকারে সামনে আনে কিছু অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউব চ্যানেল, যাদের মধ্যে অন্যতম ছিল গারো সেরো রিসার্চ ইনস্টিটিউট সংশ্লিষ্ট কন্টেন্ট। তাদের দাবি ছিল কিম সো হায়ুন এবং কিম সো এরনের সম্পর্ক বহু আগের, আর সেই সম্পর্ক নাকি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় শুরু হয়েছিল। এই দাবিকে সমর্থন করার জন্য তারা কিছু উপাদান প্রকাশ করে কথিত অডিও ক্লিপ, স্ক্রিনশট এবং ব্যক্তিগত মেসেজের দাবি করাচ্ছে। এই কন্টেন্টগুলো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং জনমতের বড় অংশ প্রভাবিত হয়। পরবর্তীতে কিম সো হায়ুনের পক্ষ থেকে গোল্ড মেডেলিস্ট ও লিগাল টিম দাবি করে যে এই উপস্থাপিত কিছু ডিজিটাল উপাদান সম্পূর্ণভাবে যাচাইযোগ্য নয়। তাদের অভিযোগ অনুযায়ী কিছু অডিও এআই বা ডিজিটাল এডিটিং ব্যবহার করে পরিবর্তিত হতে পারে। কিছু স্ক্রিনশটের উৎস ও মেটাডাটা যাচাই করা যায়নি এবং কিছু কনটেক্সট থেকে আলাদা করে উপস্থাপন করা হয়েছে। এরপর এই বিষয়ে আইনি প্রতিক্রিয়া এবং তদন্ত শুরু হয়। দ্বিতীয় পক্ষ কিম সো এরনের পরিবারের দাবি। অন্যদিকে কিম সো এরনের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কিছু দাবি সামনে আনা হয়। তাদের বক্তব্যের মূল অংশ ছিল কিম সো এরনের মানসিক ও আর্থিকভাবে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তার জীবন ও পরিস্থিতিতে বাইরের কিছু সম্পর্ক বা চাপ প্রভাব ফেলতে পারে। কিছু অনলাইন সাক্ষাৎকার এবং বক্তব্যে দ্বারা ইঙ্গিত দেন যে এই পুরো পরিস্থিতি শুধুমাত্র একটি সাধারণ বিতর্ক নয়, বরং গভীর ব্যক্তিগত ট্র্যাজেডির সাথে যুক্ত। তবে এই দাবিগুলোর অনেক অংশ সরাসরি আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত নয়। তৃতীয় স্তর, তদন্তের অবস্থান। বর্তমান পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী কিছু প্রমাণ প্রশ্নবিদ্ধ হয়েছে, কিছু প্রমাণ এআই জেনারেটেড বা এডিটেড হতে পারে বলে অভিযোগ রয়েছে, আবার কিছু তথ্য এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ এটা এখনো ক্লোজড কেস নয়, বরং এটি একটি চলমান আইনি এবং তথ্যগত বিতর্ক। সবচেয়ে বড় সমস্যা জানা কোথায়? একজন ইউটিউবারের ভিডিও, একটি পরিবারের বক্তব্য আর কিছু স্ক্রিনশট, এই তিনটাই যখন একসাথে মিলে যায় তখন সত্য আর কল্পনার সীমারেখা মুছে যায়। আর এখান থেকে এই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন, যখন প্রমাণ বিভক্ত, জনমত বিভক্ত, তখন সত্য কোথায় থাকে? ভিডিওর এই অংশে আমি ভিডিওর শুরুতে থাকা প্রশ্নগুলোর উত্তর দিই। কখনো কি ভেবেছো একটা মানুষের 15 বছরের ক্যারিয়ার ধ্বংস করতে কত সময় লাগে? একটা ভাইরাল পোস্ট, একটা অডিও নাকি কয়েক মানুষের হেড? আজকের ভিডিওটা কোনো ফ্যানবয়ের প্রতিরক্ষা নয়, আবার কোনো হ্যাটারের অভিযোগও নয়। আজ আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজবো যেগুলো পুরো ইন্টারনেটকে ডিভাইড করে দিয়েছিল। প্রশ্ন 1, তিনি কি সত্যি কিম সো এরনের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সম্পর্কে ছিলেন? এই অভিযোগই ছিল পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু পরবর্তীতে কিম সো হায়ুনের এজেন্সি গোল্ড মেডেলিস্ট জানায় তাদের সম্পর্ক ছিল 2019 সালের গ্রীষ্ম থেকে 2020 সালের শরৎ পর্যন্ত, যে সময় কিম সো এরন আইনিভাবে প্রাপ্তবয়স্ক ছিলেন। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সম্পর্কের দাবিকে তারা ভিত্তিহীন বলে অস্বীকার করে। কিন্তু তখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া কি অপেক্ষা করেছিল? না, রায় দিয়ে ফেলেছিল অনেক আগেই। প্রশ্ন 2, কিম সো এরনের আর্থিক চাপ বা মৃত্যুর জন্য কিম সো হায়ুন কি দায়ী ছিলেন? এই প্রশ্নটাও লক্ষ লক্ষ মানুষ করেছে। উপলব্ধ তথ্য অনুযায়ী কিম সো এরনের আর্থিক সংকটের বড় কারণ ছিল 2022 সালের DUI দুর্ঘটনার পর সৃষ্ট ক্ষতিপূরণ ও আইনি ব্যয়। সেই সময় তার এজেন্সি গোল্ড মেডেলিস্ট বিপুল অর্থ পরিশোধ করেছিল। পরবর্তীতে চুক্তি শেষ হলে কোম্পানি সেই অর্থ ফেরতের জন্য আইনি প্রক্রিয়া শুরু করে। এই পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী কিম সো হায়ুন ব্যক্তিগতভাবে টাকা ধার দিয়েছিলেন বা ব্যক্তিগতভাবে চাপ দিয়েছিলেন এমন নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। যে ছবি, অডিও বা মেসেজ প্রকাশ করা হয়েছিল সেগুলো কতটা নির্ভরযোগ্য? এখানেই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। তদন্তে কিছু ডিজিটাল উপাদান ও অডিও সত্য
সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট ইউটিউবারের বিরুদ্ধে এআই ব্যবহার করে বা সম্পাদিত উপাদান উপস্থাপনের অভিযোগে আইনি পদক্ষেপের খবর প্রকাশিত হয়। এতে বিতর্কের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে। এক মুহূর্তে যে প্রমাণকে সবাই সত্য ভেবেছিল, পরের মুহূর্তে সেটি হয়ে যায় বিতর্কের বিষয়। প্রশ্ন 4, এই পুরো বিতর্কের জনমত কি প্রমাণের আগে রায় দিয়ে ফেলেছিল? সমাজবিজ্ঞানে একটি শব্দ আছে, সোশ্যাল মিডিয়া ট্রায়াল, যেখানে আদালতের আগে জনতা বিচার করে ফেলে। ডিজিটাল যুগে সত্যের চেয়ে দ্রুত ছড়ায় আবেগ, স্ক্যান্ডাল আর ভাইরাল কন্টেন্ট। এই কেসে সেটাই দেখা গেছে। অনেকে অভিযোগের ভিত্তিতেই তাকে দোষী ধরে নেয়, আবার অনেকে কোনো তথ্য না দেখেই তাকে নির্দোষ বলতেও শুরু করে। দুই পক্ষই আবেগে চলিত ছিল, সত্য তখনও তদন্তের টেবিলে। প্রশ্ন 5, কিম সো হায়ুন কি সত্যি অপরাধী নাকি ক্যারেক্টার অ্যাসাসিনেশনের শিকার? এই প্রশ্নের উত্তর হয়তো একটি নামকে ঘিরে নয়। এই প্রশ্নের উত্তর হয়তো শুধু একটি নামকে ঘিরে নয়, বরং পুরো ডিজিটাল সমাজকে নিয়ে। যদি অভিযোগ সত্য হয় তাহলে ন্যায় বিচার হওয়া উচিত, আর যদি অভিযোগ মিথ্যা বা বিকৃত হয় তাহলে সেটাও মানুষের জীবন ধ্বংস করার সমান অপরাধ। কারণ ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুধু বন্দুক দিয়ে হয় না, হয় একটি পোস্ট দিয়ে, একটি এডিট করা ক্লিপ দিয়ে, একটি ভাইরাল গুজব দিয়ে। মানুষের মন আসলে প্রমাণের চেয়ে গল্পকে আগে বিশ্বাস করে, কারণ গল্প বোঝা সহজ, গল্পে ইমোশন থাকে, আর ইমোশন মানে দ্রুত রিয়েকশন। কিম সো হায়ুনের ঘটনাটাও ঠিক এই প্যাটার্নে পড়ে যায়। একদিকে ছিল একজন বিশ্ববিখ্যাত অভিনেতা, অন্যদিকে ছিল একটি মারাত্মক অভিযোগ, আর মাঝখানে ছিল সোশ্যাল মিডিয়া, যেখানে সত্য যাচাই করা যে দ্রুত মতামত দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাইকোলজির দৃষ্টিতে মানুষের মস্তিষ্ক আনসার্টেনিটি পছন্দ করে না। যখন কোনো ঘটনা অসম্পূর্ণ থাকে তখন মস্তিষ্ক নিজেই গল্প বানিয়ে ফেলে, আর তখন সেই গল্পে একজন ভিলেন আর একজন ভিকটিম তৈরি হয়ে যায়। তখন মানুষ সহজেই পক্ষ বানিয়ে ফেলে। এটাকেই বলা হয় নেগেটিভ বায়াস। ডিজিটাল যুগে একটি নতুন ধারণা তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া কোর্ট। এখানে 3টি জিনিস ঘটে। প্রথমত অভিযোগ আসে, দ্বিতীয়ত ভিডিও ভাইরাল হয়, তৃতীয়ত জনতা রায় দিয়ে ফেলে। কিন্তু বাস্তব আদালতের প্রতিক্রিয়া আলাদা। এখানে প্রমাণ যাচাই, ফরেন্সিক বিশ্লেষণ, ক্রস চেক, আইনি শুনানি, এই দুই জগতের গতি এক নয়। কিন্তু সোশ্যাল মিডিয়া সবকিছুর ইনস্ট্যান্ট জাস্টিস চায়। ক্যান্সেল কালচারের যুগে একটা অভিযোগ অনেক সময় দোষী বানিয়ে দেয়, কারণ মানুষ ভাবে এত বড় স্ক্যান্ডাল নিশ্চয়ই সত্যি কিছু আছে। কিন্তু বাস্তবতা হলো স্ক্যান্ডাল মানেই সত্য নয়, আর ভাইরাল মানেই প্রমাণ নয়। এখানে আরেকটা বড় সমস্যা কাজ করে, মানুষ বাস্তব ঘটনাকে সিনেমার মতো করে দেখে, যেখানে একজন খারাপ মানুষ থাকবে, একজন ভালো মানুষ থাকবে, আর শেষে পরিষ্কার হয়ে আসবে। কিন্তু বাস্তব জীবন তেমন সরল নয়। বাস্তবে থাকে অসম্পূর্ণ তথ্য, ধীর তদন্ত, পরিবর্তনশীল দাবি আর ধূসর সত্য। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা জানো কি? যখন একটা ভাইরাল ভিডিও, একটা আবেগ আর একটা অভিযোগ একসাথে মিলে যায়, তখন মানুষ আর সত্য খুঁজে না, তারা শুধু বিশ্বাস করতে চায়। আর এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সত্য খুঁজছি নাকি শুধু একটি গল্পে বিশ্বাস করতে চাইছি? এই ভিডিওর উদ্দেশ্য কখনোই ছিল না কারো পক্ষ নেওয়া, না তাকে দেবতা বানানো, না তাকে দানব বানানো, বরং একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বাস্তবতা বোঝানো। অভিযোগ মানেই দোষী নয়, আর জনপ্রিয় মানেই নির্দোষ নয়। সত্য নির্ধারণের দায়িত্ব সমাজের নয়, সেটা আইনের। একজন সাধারণ মানুষের সবচেয়ে পরিণত প্রতিক্রিয়া কি হওয়া উচিত? প্রমাণ না দেখে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডকে আদালত না ভাবা, এবং আবেগকে তথ্যের জায়গায় বসিয়ে না ফেলা। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, ভুল অভিযোগ একদম নির্দোষ মানুষের জীবন ধ্বংস করতে পারে, আবার অন্ধ সমর্থন প্রকৃত ভুক্তভোগী ন্যায় বিচারকেও বাধা দিতে পারে। এই বিতর্কের বাইরে একটি বাস্তব সত্য আছে, কিম সো হায়ুন শুধুমাত্র একজন বিতর্কিত নাম নয়, তিনি ছিলেন এবং আছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন। তার ক্যারিয়ার গড়ে উঠেছে বহু বছরের কঠোর পরিশ্রমে। তার উল্লেখযোগ্য কাজগুলো ড্রিম হাই, যেখানে তিনি প্রথম বড় পরিচিত পান, মুন এভরিথিং দ্য সান, যা তাকে জাতীয় তারকায় পরিণত করে, মাই লাভ ফ্রম দ্য স্টার, যা তাকে আন্তর্জাতিক জনপ্রিয়তা দেয়, ইটস ওকে টু নট টু বি ওকে, যা তার অভিনয় দক্ষতার নতুন মাত্রা দেখায়। এই প্রতিটি কাজ শুধুমাত্র জনপ্রিয়তা নয়, কোরিয়ান ড্রামা ইন্ডাস্ট্রির বিশ্বব্যাপী বিস্তারের অংশ। শুধু অভিনয়ই নয়, তিনি দীর্ঘ সময় ধরে ছিলেন বড় ব্র্যান্ডগুলোর মুখ। তার কাজের প্রতি পেশাদার আচরণ, ডিসিপ্লিন এবং ধারাবাহিকতা তাকে ইন্ডাস্ট্রিতে একটি নতুন প্রিমিয়ার অ্যাক্টর ইমেজ দিয়েছে। বহু পরিচালক ও সহকর্মী তাকে একজন পরিশ্রমী, ডেডিকেটেড এবং পারফেকশনিস্ট অভিনেতা হিসেবে বর্ণনা করেছে। এখন আমরা সবচেয়ে জটিল জায়গায় দাঁড়িয়ে আছি। একদিকে অভিযোগ, তথ্য, বিতর্ক, অন্যদিকে দীর্ঘ ক্যারিয়ার অর্জন। দুই বাস্তবতা একসাথে থাকতেই পারে, কারণ মানুষ একমাত্রিক নয়। আজকের পৃথিবীতে একটা এআই ক্লিপ, একটা এডিট করা স্ক্রিনশট আর একটা ভাইরাল পোস্ট একজন মানুষের বছরের পর বছর গড়ে তোলা সম্মানকে মুহূর্তেই প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই আসল প্রশ্নটা কিম সো হায়ুন নয়, আসল প্রশ্নটা আমাদের। আমরা কি সত্য খুঁজছি নাকি এমন গল্প খুঁজছি যা বিশ্বাস করতে সহজ? একটা সমাজ তখনই পরিণত হয় যখন সে প্রমাণকে গুরুত্ব দেয়, গুজবকে নয়, এবং সিদ্ধান্তের
আগে অপেক্ষা করতে জানে, কারণ শেষ পর্যন্ত সত্য কখনো দ্রুত আসে না, কিন্তু যখন আসে তখন পুরো গল্প বদলে দেয়। এখন আমরা সেই অংশ পৌঁছে গেছি যেখানে গল্প শেষ নয় বরং প্রশ্নটা শুরু হয়। জনমত কি প্রমাণের আগে রায় দিয়ে ফেলেছিল? হ্যাঁ, শতভাগ। যদি কোনো স্টার সত্যি অপরাধ করে তখন আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? এখানে উত্তরটা খুব পরিষ্কার, আবেগহীন কিন্তু নৈতিকভাবে কঠোর প্রতিক্রিয়া। কারণ একজন স্টার ও মানুষ, তিনি আইনের ঊর্ধ্বে নন। লজিক্যাল রিয়েলিটি, যদি কেউ অপরাধ করে তার শাস্তি নির্ধারণ করবে আইন, সমাজ না। সেলিব্রিটি হওয়ার কোনো ছাড়পত্র নয়। ফিলোসফিক্যাল রিয়েলিটি, দার্শনিকভাবে বিষয়টা আরো গভীর। ভলতেয়ার বলেছিলেন যে অন্ধবিশ্বাস তৈরি করে সে অন্ধ অনুগত্য তৈরি করতে পারে। তাই আমাদের অবস্থান হওয়া উচিত সাসপেন্ডেড জাজমেন্ট, অর্থাৎ প্রমাণ ছাড়া চূড়ান্ত রায় না দেওয়া। কারণ অন্ধভাবে ঘৃণা করাও ভুল, অন্ধভাবে পুজো করাও ভুল। দুটোই মানুষের দাসত্বের রূপ। যদি কিম সো হায়ন সত্যি অপরাধী হতো তাহলে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত ছিল? যদি সত্যি তদন্তে প্রমাণিত হতো যে তিনি অপরাধী, তাহলে প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল তীব্র নিন্দা ও আইনি বিচারকে সমর্থন করা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, একজন মানুষ যত বড় তারকা হোক না কেন, সে যদি অপরাধ করে তাকে আইডল হিসাবে দেখা বন্ধ করাটাই নৈতিক দায়িত্ব। এখানে একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে, হ্যালো ইফেক্ট। আমরা অনেক সময় অভিনেতার চরিত্রকে তার বাস্তব জীবনের সাথে মিশিয়ে ফেলি, কিন্তু বাস্তবতা হলো পর্দার হিরো আর বাস্তব জীবনের মানুষ এক নাও হতে পারে। আমরা কি তার কাজ দেখবো নাকি বয়কট করব? এটাই সবচেয়ে জটিল প্রশ্ন। আর্ট ভার্সেস আর্টিস্ট ডিবেট। শিল্প কি আলাদা শিল্পীর থেকে? বাস্তব দৃষ্টিকোণ, একটি ড্রামা শুধু একজন মানুষের কাজ নয়, তার পেছনে থাকে শত শত মানুষের পরিশ্রম। পরিচালক, লেখক, ক্রু, টেকনিশিয়ান। তাই শিল্পকে পুরোপুরি বাতিল করা সবসময় ন্যায্য হয় না। নৈতিক দৃষ্টিকোণ, কিন্তু যদি কেউ সত্যি অপরাধী হয়, তার কাজ দেখার মাধ্যমে যদি সে আর্থিকভাবে লাভবান হয়, তাহলে সেটা আবার নৈতিক প্রশ্ন তৈরি করে। সত্যটা একটু কঠিন। কখনো কখনো সুন্দর শিল্প একজন ভুল মানুষের হাত থেকেও আসতে পারে, আর কখনো কখনো একজন ভালো মানুষও ভুল করতে পারে। তাই বাস্তবতা কখনোই পুরো কালো বা পুরো সাদা না, এটা সবসময় ধূসর। শেষ প্রশ্নটা খুব সহজ, আমরা কি সত্য খুঁজছি নাকি এমন গল্প খুঁজছি যা বিশ্বাস করতে ভালো লাগে? কারণ অভিযোগ মানেই অপরাধ নয়, জনমত মানেই সত্য নয়, আর ভাইরাল মানেই প্রমাণ নয়। এটা সমাজ তখনই সত্যিকারের ন্যায় বিচার পায় যখন সে প্রমাণকে বিশ্বাস করে গুজবকে না, আর সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে নয় তত্ত্বকে দেখে। তাহলে পুরো গল্প শেষে আমার অবস্থানটা ঠিক কোথায়? আমি কি কেবল একটা গ্ল্যামারাস তারকার অন্ধ দালালি করছি, নাকি অন্ধ জনতার এই বিশাল ভিড়ে আমি একমাত্র চোখওয়ালা মানুষ? লজিক বলে প্রমাণ ছাড়া কাউকেই কাঠগড়ায় দাঁড় করানোর অধিকার প্রকৃতির কোনো আদালত আপনাকে দেয়নি। আর যখন রাষ্ট্র, প্রশাসন এবং চূড়ান্ত আইন বলছে একটা মানুষ নির্দোষ, তখন তার পক্ষে ঢাল হয়ে দাঁড়ানোটা কোনো পক্ষপাতিত্ব নয়, ওটাই একমাত্র যৌক্তিক ধ্রুব সত্য। দর্শন বলে সত্য সবসময় তিতা আর কঠোর হয়, আর গুজব হলো সেই ওয়াইনের মতো যা গিলতে দারুণ লাগে। এই সমাজ পুরো ডিজিটাল গুজবের সেই বিষাক্ত অ্যালকোহল গিলে মাতাল হয়ে কোনো প্রমাণ ছাড়া একজন নির্দোষ মানুষকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু মনে রাখবেন, সস্তা ব্র্যান্ডের অ্যালকোহল সময়ের সাথে বাসি হয়ে যায়, আর খাঁটি অ্যালকোহল যেমন সময়ের সাথে আরো তীব্র হয়, সত্যের তেজও ঠিক তেমনি। আমি আজ সস্তা কোনো আবেগের স্রোতে ভেসে নয়, বরং সেই ধ্রুব সত্যের নেশায় চুর হয়ে আপনার সামনে কথা বলছি। কিম সো হায়ন নির্দোষ, এটি আজ কোনো মন গড়া ধারণা নয়, এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত বাস্তবতা। যারা স্ক্রিনের ওপারে বসে আদালতের আগেই তাকে অপরাধী বানিয়ে রায় দিয়েছিলেন, তাদের সস্তা বিচার বুদ্ধির আজ চরম হ্যাংওভার হচ্ছে। আমি সত্যের পক্ষে ছিলাম, আছি, আর ইতিহাস সাক্ষী সত্যের পাল্লা একটু ধীরে হলেও সবসময় ভারী থাকে। আজকের এই কন্টেন্টটা শেষ করার আগে কোনো ফ্যান বা হেটার হিসেবে নয়, একজন রক্তে মাংসের মানুষ হিসাবে আপনাদের মগজে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার বিরুদ্ধেও এমন একটা নিখুঁত মিথ্যা অভিযোগ ইন্টারনেটে আসছে, আপনি তখন এই সমাজের কাছে কি আশা করবেন? তারা কি আসল প্রমাণের জন্য অপেক্ষা করুক, নাকি আজকের মতো সোশ্যাল মিডিয়ার এই অন্ধ আদালতে আপনাকে অপরাধী ঘোষণা করে ফাঁসি দিয়ে দিই? আপনার বিবেক কি বলে? উত্তরটা এখনই কমেন্ট বক্সে লিখে জানা। যদি ইন্টারনেটের এই সস্তা কোলাহল থেকে দূরে এসে এমন সিনেমাটিক গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ আপনার চিন্তা ভাবনাকে নাড়া দিয়ে থাকে, তবে নিজেকে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে যুক্ত করুন। এখনই JSR সিনেভার্সকে সাবস্ক্রাইব করে এই ইন্টেলিজেন্ট কমিটির অংশ হন, আর আমাদের প্রতিটি এক্সক্লুসিভ আর ব্রেকিং আপডেট পেতে সবার আগে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হবে এমন আরেকটি বাস্তব এবং হাড়হিম করা ঘটনা নিয়ে, যেখানে আসল সত্যটা কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ততক্ষণ পর্যন্ত নিজে চিন্তা করতে শিখুন, তথ্য যাচাই করার মানসিকতা রাখুন, আর সবসময় মনে রাখবেন, ইন্টারনেটে সবচেয়ে দ্রুত ছড়ানো জিনিসটা সবসময় সত্য নয়, ওটা আসলে একটা সুনিপুণ গুজবও হতে পারে।